ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য মপাসার লেখা গল্প দ্য হ্যান্ড। মুখ্য ভূমিকায় মসিয়ে বার্মিতুর এবং জন রাওয়েল। গল্প পাঠে এবং মসিয়ে বার্মিতুর চরিত্রে সব্যসাচী চৌধুরী। গল্পের সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প মপাসার লেখা দ্য হ্যান্ড। তদন্তকারী ম্যাজিস্ট্রেট মসিয়ে বার্মিউতর সেন্ট ক্লাউডের রহস্যময় ঘটনা সম্পর্কে নিজের অভিমত জানাচ্ছেন, আর তাকে গোল করে ঘিরে আছে বহুজন। গত এক মাস ধরে এই দুর্বোধ্য অপরাধকে কেন্দ্র করে তামাম প্যারিস উত্তাল। প্যারিসের কেউই এর মাথামুন্ডু কিছুই ব্যাখ্যা করতে পারছে না। মসিয়ে বার্মিউতর ফায়ারপ্লেসের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছেন। সমস্ত সবুজগুলি একত্রিত করে বিভিন্ন তত্ত্ব উপস্থাপিত করছেন তিনি, কিন্তু কোনো উপসংহার টানতে পারছেন না তিনি। একদল মেয়ে মানুষ তখনও দাঁড়িয়ে আছে, চেষ্টা করছে তার কাছাকাছি যাওয়ার। তাদের দৃষ্টি আটকে আছে ম্যাজিস্ট্রেটের চকচকে মুখের ঠোঁটের ওপর। যখনই তিনি কোনো গুরুত্বপূর্ণ কথা বলছেন, এরা কেঁপে উঠছে, রোমাঞ্চিত হচ্ছে। ভয়, লোভ ও বাসনার কামড়ে তাদের স্নায়ু জ্বর। তাদের মধ্যে একজন সবচেয়ে বিবর্ণ। ম্যাজিস্ট্রেট কথা বলতে বলতে বারেকের জন্য থামলে সে মন্তব্য করে, এ বড় ভয়ানক, অলৌকিক ব্যাপার। কেউই এই রহস্য ভেদ করতে পারবে না। ম্যাজিস্ট্রেট তার দিকে ঘুরে তাকালেন, বললেন, হ্যাঁ ম্যাডাম, সম্ভবত কেউই পারবে না। যেহেতু আপনি অলৌকিক শব্দটি ব্যবহার করলেন, তার সঙ্গে বর্তমান ঘটনার কোনো সম্পর্কই নেই। আমরা একটা সুপরিকল্পিত এবং দক্ষতার সঙ্গে সংঘটিত অপরাধ সম্পর্কে তদন্ত করছি। আপাতভাবে ঘটনাটা এমনই রহস্যময় যে আমরা ঠিক তার আলো দেখতে পাচ্ছি না, কিন্তু এও ঠিক, আমার জীবনে একবার এমন ঘটনা ঘটেছে যার অলৌকিকত্বকে আমি অস্বীকার করতে পারিনি। আমরা আর ও ব্যাপার নিয়ে মাথাই ঘামাই না, সেটা চিরকালই রহস্যাবৃত হয়ে রইল। কয়েকজন মেয়ে মানুষ সমস্বরে চিৎকার করে ওঠে, গল্পটা আমাদের শোনান না প্লিজ প্লিজ। তদন্তকারী ম্যাজিস্ট্রেটের মতনই মৃদু গম্ভীর হাসি হাসলেন মসিয়ে বার্মিউতর। বেশ, কিন্তু দয়া করে মনে করবেন না, তিনি বলতে শুরু করলেন, দয়া করে মনে করবেন না যে আমি এক মুহূর্তের জন্য সেই রোমাঞ্চকর ঘটনার পেছনে অলৌকিক কোনো কিছুর অস্তিত্বকে স্বীকার করে নিয়েছিলাম। আমি যা স্বাভাবিক এবং যুক্তিগ্রাহ্য একমাত্র তাতেই আস্থাশীল। আসলে এই অলৌকিক শব্দের চেয়ে দুর্বোধ্য শব্দটি আমার কাছে বেশি প্রিয়, বেশি পছন্দের। যাক, যে গল্প আমি বলতে যাচ্ছিলাম তাই শুনুন তবে। তখন আমি জ্যাকিওর তদন্তকারী ম্যাজিস্ট্রেট। সাদা ছোট্ট শহর, সমুদ্র তীরে পাহাড় বেষ্টিত অবস্থায় তার সৌন্দর্য অনুপম। এই শহরে অনেকগুলি নাটকীয়, সাংঘাতিক এবং সাহসিকতাপূর্ণ বংশগত ও শরিকি বিবাদ, সংঘর্ষ লেগেই থাকত। ওখানে গিয়ে আমি এই ব্যাপারে যে কত ভয়ানক রোমাঞ্চকর গল্প শুনেছি এবং প্রত্যক্ষ ঘটনার সম্মুখীন হয়েছি তার কোনো ইয়ত্তা নেই। 2 বছর ধরে আমি কেবল খুন কা বদলা খুন এই গল্পই শুনে এসেছি।
এখানকার মানুষগুলি স্বভাবে এখনো আদিম। আইন কানুন যে যার নিজের হাতে তুলে নিয়েছে। আমি স্বচক্ষে দেখেছি একাধিক বৃদ্ধের কাটা মাথা সপরিবারে নিহত হয়েছে একজন। আমার মাথা ভারাক্রান্ত হয়ে থাকতো শুধুমাত্র এই সব খুন খারাপির গল্পে। একদিন শুনলুম একজন ইংরেজ ভদ্রলোক কয়েক বছর যাবৎ উপসাগরের তীরে একটা ছোট্ট ভিলা নিয়ে আছেন। তার সঙ্গে ভার্সাই থেকে সংগ্রহ করে আনা একটি ফরাসি চাকরও রয়েছে। শীঘ্রই প্রত্যেকেরই কৌতূহল কেন্দ্রীভূত হয় এই অজানা বিদেশির ওপর। তিনি বড় একটা বাড়ি থেকে বের হতেন না, একমাত্র শিকার বা মাছ ধরতে না গেলে। কারোর সঙ্গে বাক্যালাপ করতেন না। কোনোদিন শহরের দিকে যাননি তিনি। কেবল প্রতিদিন সকালে 2-1 ঘন্টা পিস্তল এবং হালকা বন্দুক নিয়ে নিশানা প্র্যাকটিস করতেন তিনি। তাকে ঘিরে বিভিন্ন উপকথা ছড়িয়ে পড়ে। অনেকের ধারণা লোকটি বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, রাজনৈতিক কারণে জন্মভূমি ছেড়ে এখানে চলে এসেছেন। তারপর আবার এও শোনা গেল সাংঘাতিক এক অপরাধ করে গা ঢাকা দিয়ে আছেন মানুষটি। তার চরিত্র সম্পর্কে নানান সব ভয়ঙ্কর কথা ভেসে বেড়াতে থাকে দিকে দিকে। তদন্তকারী ম্যাজিস্ট্রেট হিসেবে আমিও এই লোকটির সম্পর্কে তথ্য সংগ্রহে উৎসাহী হই, কিন্তু ব্যাপারটা প্রায় অসম্ভব। তিনি নিজের নাম দিয়েছিলেন স্যার জন রাওয়েল বলে। আমি তার উপরে তীক্ষ্ণ নজর রাখলাম, কিন্তু সন্দেহজনক কিছুই আবিষ্কার করতে পারলাম না। এদিকে গুজব ক্রমশ তুঙ্গে ওঠায় আমি স্বয়ং এই বিদেশির সঙ্গে মুলাকাতে উৎসাহী হলাম। আমি তার ভিলার সম্পত্তির কাছাকাছি দাঁড়িয়ে প্রতিদিন গুলিতে লক্ষ্যবিদ্ধের মহড়া দিতে শুরু করে দিলাম। দীর্ঘদিন ধরে আমি সুযোগ খুঁজছিলাম, অবশেষে একদিন সেই সুযোগ মিলল। আমার গুলিতে বিদ্ধ একটি পাখি গিয়ে পড়ল তার বাগানে। আমার কুকুরটা মুখে করে নিয়ে এলো সেই আহত পাখিটাকে। আমি এই সুযোগে চললাম স্যার জন রাওয়েলের কাছে নিজের এই কাজের জন্য ক্ষমা চাইতে ও পাখিটাকে তারই হাতে তুলে দেওয়ার জন্য। তিনি বিশাল দেহী, মাথার চুল লাল, দাড়ি লাল, যেমন লজ্জায় তেমনি চামড়ায়। এই যুগের এক ভদ্র ও আকর্ষণীয় হারকিউলিস বলা চলে। সেই মুহূর্তে ব্রিটিশ সুলভ কোনো কাঠিন্য আমি তার ভেতর দেখতে পাইনি। সাদরে অভ্যর্থনাই জানালেন আমাকে। তার ফরাসি উচ্চারণে ইংলিশ চ্যানেলের অন্য পাড়ের টান নিশ্চয়ই ছিল খানিক। এই মাসের মধ্যেই আমাদের আরও 5-6 বার মুলাকাত হয়েছিল। এক সন্ধ্যায় তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমার নজরে এলো ভদ্রলোক বাগানে চেয়ারে দোল খেতে খেতে পাইপ টানছেন। আমি তাকে গিয়ে হ্যালো বলতেই তিনি আমাকে ভেতরে আসতে অনুরোধ করলেন। 1 গ্লাস বিয়ারও পান করা হলো। তিনি আমার সঙ্গে ব্যবহারে ইংরাজ সুলভ সমস্ত সৌজন্যবোধই মেনে চলেছিলেন। কর্সিকা ও ফ্রান্সের উচ্ছ্বসিত প্রশংসা পর্যন্ত করলেন। তারপর যথেষ্ট সাবধানে ও জীবন্ত কৌতুকে আমি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে 2-1টি করে প্রশ্ন করতে শুরু করি। উত্তর দিচ্ছেন, এতটুকু বিব্রতবোধ না করেই দিচ্ছেন। তিনি বললেন যে ভ্রমণে তার বিরাট অভিজ্ঞতা আছে। আফ্রিকা, ভারতবর্ষ, আমেরিকা তিনি চষে বেরিয়েছেন। হেসে মন্তব্য করলেন, হ্যাঁ, জীবনে আমার অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা আছে। নিজের মন্তব্য সমর্থনে তিনি একের পর এক শিকারের গল্প বলে চললেন। তিনি জীবনে জলহস্তী শিকার করেছেন, বাঘ মেরেছেন, এমনকি গরিলা পর্যন্ত খতম করেছেন। আমি অনুধাবন করি, ও বাবা, এরা তো সব ভয়াবহ জন্তু। না 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 না, তারা তেমন ভয়াবহ নয়। তিনি সামান্য হেসে বলেন, সবচাইতে ভয়াবহ হলো মানুষ। বলেই তা স্মিত হাসি সরব হাসিতে রূপান্তরিত হয়। একজন দিলখোলা ইংরেজ যেভাবে হেসে থাকে। জীবনে আমি প্রচুর মানুষ শিকার করেছি। হ্যাঁ। তারপর তিনি অস্ত্র সম্পর্কে বলতে শুরু করলেন এবং আমাকে নিমন্ত্রণ করে গেলেন বিভিন্ন ধরনের বন্দুক দেখাতে। তার ড্রয়িং রুমখানা
সোনার কারুকার্যময় কালো সিল্কের কাপড়ে ঢাকা। বিরাট বিরাট হলুদ ফুল যেন আগুনের শিখার মতন কম্পমান কালো ধাতুর পাত্রে রাখা। তিনি বললেন, এটা জাপানি ধাতু। হঠাৎ কপাটের খোপে একটা অদ্ভুত জিনিস দেখে আমি থমকে দাঁড়াই। লাল ভেলভেটে মোড়া কালো রঙের বস্তু। আমি ওটার দিকে এগিয়ে যাই। কি কি ওটা? দেখি একখানা হাত, মানুষের হাত। কোনো কঙ্কালের সাদা পরিষ্কার হাত নয়, চামড়া শুকিয়ে যাওয়া কালো একখানা হাত। হলুদ নখগুলি ঝুলছে, অনাবৃত পেশি স্পষ্ট। বাসি রক্তের দাগ আবিষ্কার করা কঠিন নয় সেই হাতের উপর। বেশ বেশ নিখুঁতভাবে কেটে রাখা হয়েছে হাতটাকে। মনে হয় যেন কোনো ধারালো কুঠারের এক কোপে কনুই থেকে কবজি অবধি হাতের মধ্যাংশ বিচ্ছিন্ন করা হয়েছিল। একটা মোটা সামর্থ্য শিকলে, যা দিয়ে হাতি বেঁধে রাখা যায়, সেই হাতখানা ঘিরে রয়েছে এবং সেই শিকলের সাহায্যেই ঝুলন্ত রয়েছে হাতটা। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি, এটা কি? এ আমার শ্রেষ্ঠ শত্রু। শান্তভাবে ইংরেজ ভদ্রলোক বলেন, হ্যাঁ, এটা এসেছিল আমেরিকা থেকে। এক ধারালো অস্ত্রের সাহায্যে কাটা। তীক্ষ্ণ মুখ, পাথর দিয়ে চামড়া সরিয়ে 8 দিন ধরে সূর্যের আলোতে শুকানো হয়েছিল। বস্তুটা আমার সৌভাগ্যের উৎস। আমি সেই বিচ্ছিন্ন অঙ্গটিকে ছুঁয়ে দেখলাম। এটা নিশ্চয়ই কোনো বিশাল চেহারার মানুষের। আঙুলগুলি অসম্ভব রকমের লম্বা, সমর্থ পাকানো পেশিগুলির জায়গায় জায়গায় তখনও মাংস লেগে রয়েছে। হাতটাকে দেখলে সত্যি বড় ভয় হয়। ওটার দিকে তাকালেই মনে হয় এক বন্য প্রতিহিংসা এসে বাসা বাঁধছে বুকে। আমি বললাম, এই হাতখানা যার ছিল তিনি নিশ্চয়ই খুব বলবান ছিলেন। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। মিষ্টি গলায় ইংরেজ ভদ্রলোক বললেন, হ্যাঁ, কিন্তু আমি তার চেয়েও বলবান। হ্যাঁ, তাই তো কেমন শিকলে বেঁধে ফেলেছি। হ্যাঁ, আমার মনে হলো তিনি যেন তামাশা করছেন, এবং তাই আমি বললাম, এখন তো আর এই শিকলের কোনো দরকার নেই। কাটা হাত নিশ্চয়ই পালিয়ে যাবে না, তাই না? স্যার জন রাওয়েল কিন্তু এর জবাবে গম্ভীর স্বরেই বললেন, ওটা সব সময় চেষ্টা করছে পালিয়ে যাওয়ার জন্য। তাই তোর শিকলটা খুবই দরকার, খুবই দরকার, খুবই দরকার। চকিতে আমি তার মুখের ভাষা পড়বার চেষ্টা করি। নিজেকেই প্রশ্ন করি, মানুষটা পাগল, অথবা খুবই হালকা রসিকতায় অভ্যস্ত নাকি? কিন্তু তার মুখের ভাব দুরূহ, শান্ত ও দয়ার ছাপ। আমি অন্য প্রসঙ্গে কথা বলতে শুরু করি, তার বন্দুকগুলির প্রশংসা করি। লক্ষ্য করলাম গুলি ভর্তি 3টে পিস্তল রয়েছে আসবাবপত্রের উপর। এইগুলি দেখলে মনে হয় তিনি যেন সবসময় এক আক্রমণের আশঙ্কা করছেন। আমি এরপরও বেশ কয়েকবার তার সঙ্গে দেখা করেছি, তারপর আর যাইনি। সাধারণ লোকেরাও ক্রমশ তার উপস্থিতি সম্পর্কে নিষ্প্রিয় হয়ে পড়ে। 1 বছর অতীত হয়ে গেল। তারপর নভেম্বরের শেষে এক সকালে আমার চাকর আমাকে ভোরবেলা ডেকে তুলে খবরটা দেয়, স্যার জন রাওয়েল নাকি গত রাতে খুন হয়েছেন। আধ ঘন্টার মধ্যে আমি সেই ইংরেজ ভদ্রলোকের বাড়িতে গিয়ে হাজির হলাম। আমার সঙ্গে হাজির ছিলেন কমিশনার জেনারেল এবং পুলিশের বড় কর্তা। বাড়ির চাকরটা কিংকর্তব্য বিমূঢ়, দরজার সামনে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমি প্রথমে তাকেই সন্দেহটা করেছিলাম, কিন্তু লোকটা নিরপরাধ। অপরাধীকে খুঁজে বের করা কখনোই সম্ভব হয়নি। স্যার জন রাওয়েলের ড্রয়িং রুমে ঢুকেই আমি প্রথম দেখতে পেলাম তার নিথর
প্রাণহীন দেহ উপুর হয়ে পড়ে আছে ঘরের ঠিক মাঝখানে। তার ফতুয়াটা ছিঁড়ে ফালা ফালা, তার জামার আস্তিন একদিকে ছিঁড়ে ঝুলছে। সবকিছু মিলে এটাই প্রমাণ করে যে এখানে একটা প্রচণ্ড লড়াই হয়ে গিয়েছে। ইংরেজ ভদ্রলোকের মৃত্যুর কারণ শ্বাসরোধ। তার মুখ কালছে এবং সেই মুখ ফুলে উঠেছে। চোখ দুটো আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, দাঁত দিয়ে কি যেন কামড়ে ধরে আছেন। তার ঘাড়ে 5 জায়গায় 5টি গভীর গর্ত। দেখে মনে হয় লোহার কোনো ফলা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে করা হয়েছে এগুলো। গর্তগুলিতে চাপ চাপ রক্তে ঢাকা। আমাদের সঙ্গে একজন ডাক্তার এসে যোগ দিলেন। অনেকক্ষণ ধরে তিনি খুনির আঙুলের ছাপ পরীক্ষা করে সবিস্ময়ে বলে ওঠেন, আশ্চর্য, এ যে এক কঙ্কালের আঙুলের ছাপ। আমার মেরুদণ্ড বেয়ে হিমস্রোত নেমে যায়। আমি ঘুরে তাকাই সেই দেওয়ালের দিকে যেখানে একদিন কাটা হাতটা ঝুলন্ত অবস্থায় দেখেছিলাম। ওটা আর সেখানে নেই। শিকলটা টুকরো টুকরো করে মেঝেতে ছড়িয়ে রয়েছে। আমি মৃতের দিকে গভীর অনুসন্ধিৎসায় ঝুঁকে পড়ি এবং তখনই আবিষ্কার করি অদৃশ্য হাতের একটা আঙুল তার কঠিন দাঁতে আটকে আছে। তিনি হাত থেকে আঙুলটাকে ছিঁড়ে ফেলতে সক্ষম হয়েছিলেন। প্রাথমিক তদন্ত অনুসন্ধান সমাপ্ত। কিছুই ধরা গেল না। কোনো দরজায় হাত পড়েনি, জানালাগুলি যথাযথ, আসবাবপত্র যেমনটি ছিল তেমনটি রয়েছে। বাড়ির কুকুর দুটো পর্যন্ত কিচ্ছু টের পায়নি। আর তার চাকর এই ব্যাপারে যা বক্তব্য রাখলো তার সংক্ষিপ্ত বয়ান আমি বলছি। গত 1 মাস ধরে তার প্রভুকে খুব উত্তেজিত বলে মনে হচ্ছিল। তিনি অনেক চিঠি পেয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে সেগুলিকে পুড়িয়েও ফেলেছিলেন। ঘোড়া মারবার চাবুকটাকে নিয়ে যখন তখন তিনি দেওয়ালে লটকানো হাতটার সামনে গিয়ে দাঁড়াতেন, সপাং সপাং করে চাবুক চালাতেন ওর ওপরে। তার অভ্যেস ছিল অনেক রাত করে শুতে যাওয়ার। বিছানায় যাওয়ার আগে তিনি যথেষ্ট সাবধানে ঘরের দরজা এবং জানলাগুলিকে বন্ধ করতেন। সবসময় নিজের নাগালের মধ্যে তিনি অস্ত্র রাখতেন। অনেক সময় মধ্যরাতে তাকে চড়া গলায় কথা বলতে শোনা যেত, যেন তিনি কারোর সঙ্গে ঝগড়া করছেন। সেই বিশেষ রাতে তাকে কোনো রকম শব্দ করতে শোনা যায়নি এবং পরদিন সকালেই চাকরটি জানালা খুলে তার মৃতদেহ দেখতে পায়। আর কিছুই সে জানে না। এই ঘটনা 3 মাস বাদে এক রাতে আমি এক ভয়ানক স্বপ্ন দেখলাম। সেই কাটা হাতটা, সেই ভয়ঙ্কর হাতটা একটা কাঁকড়া বিছা বা মাকড়সার মতন ঘুরঘুর করছে আমার ঘরের পর্দায়, আমার ঘরের দেওয়ালে। 3 বার আমি জেগে উঠি এবং 3 বারই আবার ঘুমিয়ে পড়ি। আর 3 বারই আমি স্বপ্নে সেই কাটা হাত ও থাবার মতন তার আঙুলগুলিকে নড়তে চড়তে দেখি। পরের দিন কাটা হাতখানাকে আমার কাছে আনা হলো। এটা পাওয়া গিয়েছে স্যার জন রাওয়েলের কবরের ওপর। স্যার রাওয়েলের কোনো আত্মীয় পরিজনের সন্ধান না পাওয়ায় আমরাই তাকে কবরস্থ করেছিলাম। হাতটির একটি বিশেষ আঙুল ছিল না। অতএব মহিলারা, আমার গল্প এখানেই শেষ। এর বেশি আমি কিছু জানি না। মেয়েরা ভয়ে আতঙ্কে বিবর্ণ, কেঁপে ওঠে তারা। কিন্তু এটা কেমন আতখামচা গল্প হলো? প্রকৃত সত্যটা তো বুঝতেই পারলাম না। তাদের একজন বলে, আপনি যদি রহস্যটা একটু খুলে না বলেন, ভাবতে ভাবতে আমরা হয়তো রাতে ঘুমাতেই পারবো না। ইস, এ কেমন কথা! আমি তবে আপনাদের ঘুম হরণ করলাম। তিনি বললেন,
আমার অভিমত হলো এই কাটা হাতখানা যার, সে তখনও জীবন্ত ছিল। তারপর একদিন সুযোগ বুঝে অবশিষ্ট হাতখানা দিয়েই সে প্রতিশোধ নেয়। অবশ্যই আমি বলতে পারবো না যে কিভাবে কি করে সেটা সম্ভব হলো, তবে নির্ঘাত শরিকি সংঘর্ষেরই পরিণতি। না, মেয়েরা একযোগে প্রতিবাদ জানায় এটা কোনো যুক্তিই হলো না। এবং বিচারক তখনও স্মিত মুখ, উপসংহার টানলেন তিনি। দেখুন মহিলারা, আমি তো আপনাদেরকে আগেই বলেছি আমার যুক্তি আপনাদের মনোপুত হবে না, তবে এটাই সত্য, আর বলতে পারেন এটাই অলৌকিক। এতক্ষণ আপনারা শুনছিলেন মপাসার লেখা দ্য হ্যান্ড। গল্প পাঠে এবং মসিয়ে বার্মিতুর চরিত্রে সব্যসাচী চৌধুরী, মহিলা 1 এবং মহিলা 2 যথাক্রমে তনুশ্রী সাহা এবং অনুপমা ভাদুরী, ডাক্তারের চরিত্রে সৌমি শুভ্র গাঙ্গুলি, গল্পের সূত্রধার ও জন রাওয়েলের চরিত্রে আমি সৌম্য, ধ্বনি পরিকল্পনা ও সমগ্র মিশ্রণে সৌম্য মুখার্জি এবং তনুশ্রী সাহা। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।